Now, what should be the clinical features of a patient having shock? Shock কত প্রকার, কেন হয় এবং কোন কোন অর্গানে, what are the effects of shock on individual organs that we have read meanwhile. Now, features of shock depends on the degree of loss of volume and on duration of shock. তাহলে কতটুকু বডি ফ্লুইড লস হয়েছে তার উপরে অ্যান্ড ডিউরেশন অফ শকের উপরে এর ক্লিনিক্যাল ফিচার নির্ভর করে। তো সো দ্যাট বিফোর গোয়িং টু ডিসকাস দ্য ক্লিনিক্যাল ফিচার, উই ক্লাসিফাইড দি শক ইন্টু মাইল্ড শক, মডারেট শক অ্যান্ড সিভিয়ার শক। মাইল্ড শক, মডারেট শক অ্যান্ড সিভিয়ার শক। দেন রিগার্ডিং দি মাইল্ড শক, হোয়াট ইজ ইট? ফিচার কি হচ্ছে তার আগে একটু দেখে নাও যে একটা 70 কেজি মেলের যদি 500 থেকে 700 ml ব্লাড লস হয়ে থাকে, একটা পার্সন হ্যাভিং 70 কেজি ওয়েট, এইটা 70 কেজি ওয়েট কেন বলছে? ইট ইজ এন স্ট্যান্ডার্ড ওয়েট অফ এ অ্যাডাল্ট মেল। তো সেখানে যদি 500 to 700 ml ব্লাড লস হয়ে থাকে তাহলে আমরা কি পাই? এটা সাধারণত হেমোরেজের দিক দিয়ে ক্লাস 1 হেমোরেজ বলা হয়। দ্যাট ইজ লস অফ 10 to 15% অফ দি ব্লাড। এটা 10 to 15% অফ দি ব্লাড যদি আমরা লস হয়, সেখানে 15 to 700 ব্লাড ভলিউমটা লস হয়। ঠিক আছে? তো এই স্টেজে পেশেন্ট কিন্তু ওয়েল টলারেটেড অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন ব্লাড প্রেশার। একটা পেশেন্টের যদি তোমার 10 to 15% অফ ব্লাড ভলিউম লস হয় আর ওয়েটে মাপতে গেলে যদি 500 to 700 ml ব্লাড যে লস হয়ে থাকে, এইটাকে আমরা কিন্তু বলি যে মাইল্ড শক স্টেট, এবং এই স্টেজে পেশেন্ট ইজ ওয়েল টলারেটেড এবং ইউজুয়ালি দেয়ার ইজ নো চেঞ্জ ইন ব্লাড প্রেশার। বাট সেখানে আমরা আদৌ কি পাবো? যে ফিচারটা পাবো কি, ক্লপস অফ দি সাবকিউটেনিয়াস ভেইনস অফ দি এক্সট্রিমিটিস স্পেশালি দি ফিট হুইচ বিকাম পেল অ্যান্ড কুল। আমরা সিমটমে কি পাচ্ছি এই ধরনের পেশেন্টকে? যে তাহলে মাইল্ড শক হতে হলে তোমাকে 500 to 700 ml ব্লাড লস অথবা 10 to 15% যেদিকে তুমি হিসাব করো ব্লাড লস হতে হবে। এটা কিন্তু ওয়েল টলারেটেড এবং পেশেন্টের ব্লাড প্রেশারটা সাধারণত ফল করে না। কিন্তু আমরা অন্যান্য ফিচার কি পাবো? যে ক্লপস অফ দি সাবকিউটেনিয়াস ভেইন অফ দি এক্সট্রিমিটিস স্পেশালি দি ফুট এবং ফুট বিকাম পেল অ্যান্ড কুল, সোয়েট অন দি ফোরহেড, হ্যান্ড অ্যান্ড ফিট, কপালে একটু ঘাম দেখা যাবে, হাত ও পায়ে অল্প অল্প সোয়েট দেখা যাবে, ইউরিন আউটপুট নর্মাল, পালস রেট নর্মাল, ব্লাড প্রেশার নর্মাল, অ্যান্ড পেশেন্ট ফিলস থার্স্টি অ্যান্ড কোল্ড। তাহলে এই কতগুলো সিমটম পেশেন্ট শো করবে ইফ দেয়ার ইজ এ মাইল্ড শক। হ্যাঁ, তাহলে মাইল্ড শক হলে পেরিফেরাল ভেনগুলো ক্লপস হবে, স্পেশালি দ্য ভেনস অফ দ্য এক্সট্রিমিটিস, এবং দি এক্সট্রিমিটিস বিকাম পেল অ্যান্ড কুল। ইউরিন আউটপুট সোয়েট পাওয়া যাবে ফোরহেডে, হ্যান্ড এবং ফুটে পাওয়া যাবে। ইউরিন আউটপুট নর্মাল, পালস নর্মাল, ব্লাড প্রেশার নর্মাল, অ্যান্ড পেশেন্ট ফিলস থার্স্ট অ্যান্ড কোল্ড। পেশেন্ট বলবে যে আমার শীত লাগছে এবং পানি পিপাসা লাগছে। ক্লিয়ার? নাও রিগার্ডিং দি মডারেট শক। মডারেট শকে আমরা কি বলছি? যে যদি লস 20 to 30% ভলিউমের ধরে লস হয়ে থাকে, অথবা মেজারমেন্টে যদি 750 থেকে 1500 750 to 1500 ml ব্লাড যদি লস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলছি যে এটা মডারেট শক। সেক্ষেত্রে মাইল্ড ট্যাকিকার্ডিয়া পাবো, ন্যারো পালস প্রেশার পাবো, ডিলেড মানে কার্ডিয়াক আউটপুট ডিলেড সিএপি হবে, আর হচ্ছে ট্যাকিপনিয়া অ্যাংজাইটি থাকবে। তাহলে কি হলো? পেশেন্টের মানে পেশেন্ট কি জিনিস শো করবে? মাইল্ড শক ফিচার্স, মানে আগে যে সমস্ত মাইল্ড শকে যে ফিচার ছিল, যে তার থার্স্ট ছিল, ফিলিং অফ কোল্ড ছিল, এর সাথে কি হবে? পেশেন্ট বিকাম এ ড্রজি অ্যান্ড কনফিউজড। ঠিক আছে? তাহলে মাইল্ড শকের যে সিমটমটা আগে আমরা পেয়েছি তার সাথে অ্যাড হবে কি? যে পেশেন্ট ফিলস ড্রজি অ্যান্ড কনফিউজড।
অলিগিউরিয়া হবে। আগে আমরা মাইল্ডে বলেছিলাম যে কোনো ইউরিন আউটপুট নর্মাল, বাট নাও ইউ উইল গেট দি অলিগিউরিয়া। পালস রেট আগে ছিল নর্মাল, নাও ইউ উইল গেট ইট ইনক্রিজড, ইউজুয়ালি লেস দেন 100 per beats per minute. ব্লাড প্রেশার নর্মাল ইনিশিয়ালি, দেন ফলস ইন ল্যাটার স্টেজ। তাহলে মাইল্ডের সাথে মডারেটের সিমটমের ডিফারেন্সটা পেয়েছো? পেশেন্ট বিকাম মানে শক অ্যান্ড ড্রজি থাকবে, অলিগিউরিয়া থাকবে, পালস রেট ইনক্রিজ করবে, প্রেশার ইনিশিয়াল স্টেজে প্রেশারটা নর্মাল থাকবে, বাট ল্যাটার স্টেজে এসে পেশেন্টটা ফল করবে। এবং কতটুকু ব্লাড ভলিউম লস হলে আমরা তাকে বলবো যে মাইল্ড শক, এই মডারেট শক, সেটাও আমরা জেনেছি। 20 to 30% যদি ব্লাড লস হয়ে থাকে, অথবা মেজারমেন্ট করলে 750 to 1500 ml ব্লাড লস যদি হয়ে থাকে, তাহলে আমরা বলবো যেটা পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মডারেট শক। নাও রিগার্ডিং দিস সিভিয়ার শক, দেখো এখানে আমরা ছবিতে যে একটা দেখাইছে, এটা কি তোমরা খেয়াল করেছো? এটাকে যদি তুমি বোতল হিসাবে কল্পনা করো, তাহলে ব্লাডগুলো নেমে কোথায় নেমে এসেছে দেখেছো? নাও সিভিয়ার শকে ব্লাড একদম ডাউন, বোতলের একদম নিচে চলে এসেছে, রেড মার্কিং। তো এখানে আমরা কখন বলবো যে সিভিয়ার শক? যদি মোর দেন 2000 ml, 2 লিটার ব্লাড যে লস হয়ে থাকে, অথবা পার্সেন্টেজে মোর দেন 40% ব্লাড যদি লস হয়ে থাকে, দেন উই কল্ড ইট সিভিয়ার শক। এবং এর ফিচারটা আমরা কি পাবো? এবং এই পেশেন্ট কিন্তু হেমোডাইনামিক্যালি আনস্টেবল। মডারেট শক পর্যন্ত হেমোডাইনামিক্যালি স্টেবল ছিল, বাট যখন এত বেশি ব্লাড ভলিউম লস হয়েছে, তখন পেশেন্ট শুড বি হেমোডাইনামিক্যালি ইনস্টেবল, এবং রিজাল্টস ইন কার্ডিওভাস্কুলার কোলাপস অ্যান্ড ইফ নট প্রম্পটলি ট্রিটেড। এই ধরনের পেশেন্টকে যদি প্রম্পটলি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কার্ডিওভাস্কুলার কোলাপস হয়ে যাবে। ফিচার কি কি পাবা তুমি? আনকনশাস হয়ে যাবে পেশেন্ট, ওকে? পেশেন্ট বিকাম আনকনশাস, গ্যাসপিং রেসপিরেশন হবে, অ্যানিউরিয়া হবে, তাহলে ইউরিন প্রোডাকশন টোটালি বিকাম স্টপড, র্যাপিড পালস রেট হবে, আর প্রোফাউন্ড হাইপোটেনশন হবে। ঠিক আছে? তাহলে এই ফিচারগুলো তুমি পেশেন্টের কাছে পাবা। পেশেন্ট বিকাম আনকনশাস, অ্যানিউরিয়া থাকবে, গ্যাসপিং রেসপিরেশন থাকবে, র্যাপিড পালস রেট থাকবে, এবং প্রোলংড হাইপোটেনশন থাকবে। ঠিক আছে? তাহলে 3 ধরনের শক যেভাবে ক্লাসিফাই করেছে, তার সিমটমের সাথে তোমরা মনে রাখতে পারবে তো? নাও হোয়াট আর দ্য স্টেজেস অফ শক? এখানে আমরা স্টেজেস অফ শককে কয়েকটা 4টা স্টেজে আমরা ভাগ করেছি। ইনিশিয়াল স্টেজ, নন প্রোগ্রেসিভ অথবা কম্পেনসেটেড স্টেজ, প্রোগ্রেসিভ অথবা ডিকম্পেনসেটেড স্টেজ, অ্যান্ড রিফ্র্যাক্টরি স্টেজ। আমরা ইনিশিয়াল স্টেজ অফ শক বলতে কি বলছি? দি সেল বিকাম লিকি অ্যান্ড সুইচ টু অ্যানারোবিক মেটাবলিজম। শকের যে প্রথম ডেফিনিশন আমরা দিয়েছিলাম, ইনএডিকুয়েট সেলুলার রেসপিরেশন হবে। তাহলে সেখানে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে কি, দি সেল বিকাম লিকি অ্যান্ড সুইচ টু অ্যানারোবিক মেটাবলিজম। অ্যান্ড অ্যানারোবিক মেটাবলিজম হলে এন্ড প্রোডাক্ট অফ ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। নন প্রোগ্রেসিভের ক্ষেত্রে আমরা কি বলছি? দ্যাট ইজ কম্পেনসেটেড শক, অ্যাটেম্প টু কারেক্ট দি মেটাবলিক আপসেট অফ শক। বডি তখন এই যে মেটাবলিক আপসেটটা ইনিশিয়াল স্টেজে যেটা হয়েছে, বডি এটাকে কম্পেনসেট করার চেষ্টা করে। এটা এই জন্য আমরা বলছি কম্পেনসেটেড স্টেজ। থার্ডে বলছি প্রোগ্রেসিভ, দ্যাট ইজ ডিকম্পেনসেটেড স্টেজ। ইভেনচুয়ালি দি কম্পেনসেশন উইল বিগিন টু ফেল। বডি তার ডিফেন্স মেকানিজম দিয়ে যে কম্পেনসেশন করার চেষ্টা করছে, দে বিকাম ফেলড। অ্যান্ড রিফ্র্যাক্টরি হচ্ছে কি, অর্গানস ফেল অ্যান্ড শক ক্যান নো লঙ্গার বি রিভার্সড। লাস্ট স্টেজে অর্গানটা ফেল করে এবং দি শক ইজ নেভার বি রিভার্সড। নাও এখানে দেখো একটা ম্যানেজমেন্টের একটা ছবি দেখানো হয়েছে। একটা অ্যাক্সিডেন্টের একটা পেশেন্ট, কিছু কিছু পেশেন্ট আছে, একটা জায়গায় অ্যাক্সিডেন্ট, ট্রমা আছে, বার্ন আছে, ম্যাসিভ ক্যাজুয়ালিটি আছে। এগুলোর থেকে তখন পেশেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য বিভিন্ন গ্রুপ থাকে, এবং এটা তোমাদের পরে পড়ার হবে। ট্রায়াস বলে একটা জিনিস আছে, যেটা ওয়েন দেয়ার ইজ এ মাস ক্যাজুয়ালিটি, ধরো তোমরা এখানে এখন হসপিটালে ওয়ার্ক করছো, একটা মাস ক্যাজুয়ালিটির পেশেন্ট চলে আসলো। মাস ক্যাজুয়ালিটি বলতে ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো একটা গাড়ি ফুল অফ প্যাসেঞ্জার ছিল, গাড়িটা ক্রাশ করেছে, সেখানে অনেকগুলো রোগী একসাথে চলে আসলো।
তখন তোমাকে বিইং এ ডক্টর তুমি তো একসাথে সব পেশেন্টের ট্রিটমেন্ট দিতে পারবে না, তখন তোমাকে কিছু সিলেকশন করতে হবে, এগুলো ট্রায়ালস বলা হয়। এটিএলএসটা হচ্ছে তুমি কি দিচ্ছ পেশেন্টকে, বাট তার বিফোর দ্যাট তোমাকে সর্ট আউট করতে হবে হুইচ পেশেন্ট শুড বি ট্রিটেড ফার্স্ট, হুইচ পেশেন্ট শুড নট বি ট্রিটেড। ঠিক আছে, কারণ সব তো 20 জন বা 30 জন পেশেন্ট একসাথে চলে এসেছে, তুমি সবগুলোকে তো একসাথে ট্রিটমেন্ট দেওয়ার মতো ম্যান পাওয়ার তখন তো রেডি থাকে না। তখন তোমাকে সর্ট আউট করতে হবে যে কোন পেশেন্টটাকে তোমার ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে, কোন পেশেন্টকে একটু ডিলে ট্রিটমেন্ট দিলে চলবে, অ্যান্ড কোন পেশেন্টকে তুমি আদৌ ট্রিটমেন্ট দিবে না। নাও একটা শকের পেশেন্ট এসছে, শকটাকে তো তুমি মনিটর করবা যে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে না ডিটোরেশন হচ্ছে। এখন মনিটরিং অফ শক কিভাবে করা হয়, হোয়াট আর দ্য ওয়েজ টু ফর দি মনিটরিং অফ এ পেশেন্ট হ্যাভিং শক। দেখো আমরা পিকচারে দেখাইছি কি একটা ব্লাড প্রেশার মাপা হচ্ছে হাতে, আরেকটা দেখো যে ক্যারোটিড পালস দেখা হচ্ছে, আরেকটা পিকচারে আমরা দেখাইছি বিভিন্ন বুকে লিড লাগানো হয়েছে, তাদের ইসিজি মনিটরিং হচ্ছে। ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, ব্লাড সিবিসি, পালস অক্সিমেট্রি, ইসিজি, ultrasonography, CT scan and X-ray. These are the ways we can monitor a patient having shock, যে শকটা পেশেন্টটাকে ইমপ্রুভ করছে না ডিটোরেট করছে। আমরা এখানে কিন্তু একটা জিনিস অমিট করে গেছি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে পেশেন্টের শক হয়েছে, তা আপনি তো কোনো ট্রিটমেন্ট দিলেন না স্যার, হাউ ইউ আর গোয়িং টু মনিটর দি পেশেন্ট? অবভিয়াসলি একটা ট্রিটমেন্ট চ্যাপ্টার এখানে আছে। তুমি পেশেন্টকে মাইল্ড, মডারেট, সিভিয়ারে তুমি ভাগ করেছো, ভাগ করার পরে অবভিয়াসলি তোমাকে একটা ট্রিটমেন্ট দিতে হবে, নাহলে তো পেশেন্টের ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো চান্সই নাই। এখন সেই চ্যাপ্টারটা আমরা পরে আসবো যে হট ট্রিটমেন্ট কী দিব। ঠিক আছে, তুমি এই স্টেজে ধরে নাও যে হ্যাঁ উই আর গিভিং এডিকুয়েট ট্রিটমেন্ট টু দি পেশেন্ট, অ্যান্ড আফটার গেটিং দি ট্রিটমেন্ট আমরা পেশেন্টকে বা ডিউরিং দি কোর্স অফ ট্রিটমেন্ট আমরা মনিটর করব পেশেন্টের কতটুকু ইমপ্রুভমেন্ট ঘটছে। তো সেখানে আমরা কিভাবে মনিটর করব, তাকে প্রেশার দেখব। আগে আমরা বলেছি যে মাইল্ড শকে কোনো প্রেশারে চেঞ্জ হয় না, মডারেটেও আর্লি স্টেজে সব প্রেশারে চেঞ্জ হয় না, বাট লেট স্টেজে চেঞ্জ হয়, অ্যান্ড সিভিয়ার শকে তোমার একদম হাইপোটেনশন থাকে। তাহলে সেখানে আমরা যদি পেশেন্টের ব্লাড প্রেশারটা চেক করলে আমরা এটা বুঝতে পারবো যে কোন স্টেজে পেশেন্টটা আছে। হার্ট রেটের কথা আমরা মাইল্ডে বলেছি যে কোনো হার্ট রেট চেঞ্জ হয় না। তো এখন যদি আমরা এখানে দেখি যে হার্ট রেটের ট্যাকিকার্ডিয়া হচ্ছে, অথবা তাহলে আমরা তো বুঝতে পারবো যে স্টেজ কোথায় যাচ্ছে। রেসপিরেটরি রেটের অবস্থাও ঠিক তেমনই। ইউরিন আউটপুট, মাইল্ড শকে কোনো ইউরিন আউটপুটে কোনো চেঞ্জ হয় না, মডারেট শকে কিন্তু অলিগিউরিয়া হয়, অ্যান্ড সিভিয়ার শকে অ্যানোরিয়া হয়। তারপরে ব্লাড সিবিসিতে আমরা সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে আমরা কি দেখব যে পেশেন্টের তোমার হেমোগ্লোবিন লেভেলটা ফল করছে কেন, কারণ হেমোগ্লোবিন ইজ দি অনলি থিং হুইচ ক্যারিজ অক্সিজেন। যদি হেমোগ্লোবিনটা কম থাকে আমরা বুঝে নেব যে টিস্যু অক্সিজেশন ইজ কম হচ্ছে। পালস অক্সিমেট্রিটা হলো একটা ছোট্ট একটা ডিভাইস আছে, আঙুলে ফিট করে দিলে আমরা বুঝতে পারবো যে তার অক্সিজেন স্যাচুরেশন কতটুকু আছে। আর হলো ইসিজি, দ্যাট ইজ হার্টের স্ট্যাটাসটা আমরা দেখতে পারবো। আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, সিটি এবং এক্সরেটা আমরা দেখব যে হোয়াট ইজ দ্য কজ অফ দিস শক। কারণ অ্যাবডোমেনে যে কোনো ট্রমা হয়ে থাকে, অ্যাবডোমিনাল ভিসকাস যদি ইনজুরি হয়ে থাকে, যদি ইন্ট্রা-অ্যাবডোমিনাল ব্লিডিং হয়ে থাকে, ইট ইজ নেভার পসিবল টু সি ফ্রম আউটসাইড। এইগুলোর জন্যে তখন আমাদেরকে আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অর এক্সরেতে আমরা এগুলো বুঝতে পারবো। তাহলে এইগুলো জিনিস দিয়ে আমরা শকরে মনিটর করতে থাকি যে শক স্টেজটাকে প্রোগ্রেস করছে অর ডিটোরেট করছে। এর বাইরে একটা স্পেশাল মনিটরিং সিস্টেম আছে, সেটা কি, একটা কার্ডিওভাস্কুলার ফাংশনটাকে মনিটর করার জন্য আলাদা একটা আছে, সিস্টেম আছে, সেটা হলো সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখা যেতে পারে এবং কার্ডিয়াক আউটপুটটা মেজার করা যেতে পারে। এটাকে আমরা স্পেশাল মনিটরিং সিস্টেম বলা হচ্ছে। যে ধরো পেশেন্টটাকে তুমি এখন আইসিইউতে দিয়েছো, আইসিইউতে গেলে তো শুধু ব্লাড প্রেশারই মাপবে না, শুধু রেসপিরেশন রেটটাই মাপবে না, এরা আরও কিছু কাজ করবে। সেখানে কি করবে যে সেন্ট্রাল ভেনাস প্রেশারটা দেখবে,
জগুলার ভেনাস প্রেশারটাকে বলা হয় সেন্ট্রাল ভেনাস প্রেশার। এটাকে তো একটা খুব কমন থিং এটা। তো সেখানে এই সেন্ট্রাল ভেনাস প্রেশারটা নর্মাল কত থাকে? 5 to 10 থাকে। আর হচ্ছে যদি সেন্ট্রাল ভেনাস প্রেশার লেস দ্যান 5 আসে, তাহলে আমরা ইনফারেন্স কি হবে? ইনএডিকুয়েন্সি অফ ব্লাড ভলিউম। ঠিক আছে? যদি ব্লাড ভলিউমটা কমে যায় তখন পেরিফেরাল পালস তো পাওয়া যায় না, তখন কিন্তু সেন্ট্রালি চলে যেতে হয়, সেন্ট্রালি পালস দেখতে হয় এবং সেখানে ভেনাস প্রেশারটা দেখতে হয় তোমার জগুলার ভেন। আচ্ছা, ইফ সেন্ট্রাল ভেনাস প্রেশার ইজ মোর দ্যান 12, সেখানে কি বলতে হবে? বুঝবো আমরা কার্ডিয়াক ডিসফাংশন হচ্ছে। ঠিক আছে? আরেকটা জিনিস আমাদেরকে মেজার করতে হবে কার্ডিয়াক আউটপুট। হার্টের একটা বিটে যতটুকু ব্লাড তোমার পাম্প আউট হচ্ছে হার্টের থেকে, এটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। সহজ কথা, যে অ্যামাউন্ট অফ ব্লাড হার্ট একবারে পাম্প করে বের করে দিচ্ছে, ইট ইজ কার্ডিয়াক আউটপুট। সহজ কথা, ক্লিয়ার? হার্ট তো বিট করছে, মানে প্রতি বিটে সব ব্লাড তো বের করে দিচ্ছে, আর ইন বিটুইন দি বিট ও ব্লাড রিসিভ করছে। ইজ ইট ক্লিয়ার? তো যে অ্যামাউন্ট অফ ব্লাড বডিটা একটা কন্ট্রাকশানে, হার্ট কন্ট্রাকশানে আউট হয়ে যাচ্ছে, সার্কুলেশনে যাচ্ছে, ইট ইজ কার্ডিয়াক আউটপুট। ক্লিয়ার? এই কার্ডিয়াক আউটপুটটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে আমরা এই হার্টের স্ট্যাটাসটা আমরা বুঝতে পারি যে শকে হার্টকে কতটুকু ক্ষতি করেছে কি করি নাই। সেটা কিভাবে মেজার করা যাবে? পালমোনারি ক্যাথেটার যদি দেওয়া যায় তাহলে মেজার করা যেতে পারে, ডপলার আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে করা যেতে পারে, অ্যান্ড পালস ওয়েভ ফর্ম অ্যানালাইসিস। পালসটা যেভাবে আসছে, যেটা ওয়েভ যদি অ্যানালাইসিস করা হয় তাহলে বোঝা যেতে পারে যে পেশেন্টের কার্ডিয়াক আউটপুটটা হোয়েদার ইট ইজ নর্মাল অর অ্যাবনর্মাল। ঠিক আছে? আরেকটা আছে কি সিস্টেমিক অ্যান্ড অর্গান পারফিউশন। তাহলে আমরা স্পেশাল মনিটরিং করতে পারি কি সিস্টেমিক অ্যান্ড অর্গান পারফিউশন দেখে, এবং মাসেল টিস্যু অক্সিজেন প্রব একটা জিনিস আছে, যে আমরা মাসেলের ভিতরে যদি একটা প্রব ইন্ট্রোডিউস করি, সেখানে অক্সিজেন পারফিউশনটা কেমন হচ্ছে ইউনিট মাসেলে, সেটা আমরা বুঝতে পারি। আর সাবলিঙ্গুয়াল ক্যাপনোমেট্রি, এগুলো কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আইসিইউতে ইউজ করা হয়, তোমরা নামগুলো শুধু জেনে রাখো, যে স্পেশাল মনিটরিংয়ের জন্যে আমরা সিস্টেম অ্যান্ড অর্গান পারফিউশনটা দেখব। আর নিউয়ার মেথডের মধ্যে মাসেল টিস্যু অক্সিজেন প্রব ইন্ট্রোডিউস করতে পারি এবং সাবলিঙ্গুয়াল ক্যাপনোমেট্রিটা করতে পারি। তাহলে এগুলো দিয়ে আমরা স্পেশাল মনিটর, বাট বেসিক জিনিস যেটা হচ্ছে আমরা পড়লাম যে স্পেশাল মনিটরিং কার্ডিওভাস্কুলার মনিটরিং করতে পারি, কার্ডিয়াক আউটপুট মনিটরিং করতে পারি, এবং সিস্টেমিক অ্যান্ড অর্গান পারফিউশন। নাও রিগার্ডিং দি ট্রিটমেন্ট অফ শক, আমাদের প্রথম কারণ হচ্ছে দেখো, ট্রিট দি কজ অফ দি শক। এটা একটা সিম্পল থিং, যে কারণের জন্য শক হয়েছে ইউ ফার্স্ট গো ফর টু ট্রিট দ্যাট কজ। সেটা কেমন হয়েছে? ব্লাড ভলিউম লস হয়েছে, ইমিডিয়েটলি চেষ্টা করো টু স্টপ দি লস। ঠিক আছে? অ্যান্ড দেন ট্রাই টু কারেক্ট দি লস্ট ভলিউম। আরেকটা আছে কি ইমপ্রুভ কার্ডিয়াক ফাংশন। যদি তুমি কার্ডিয়াক ফাংশনটা কোনো স্লোনেস এসে থাকে, তুমি সেটাকে ইমপ্রুভ করো। আর একটা জিনিস কি হচ্ছে ইমপ্রুভ টিস্যু পারফিউশন। ইমপ্রুভ টিস্যু পারফিউশনের জন্য তোমাকে ইমিডিয়েটলি ট্রান্সফিউশন লাগবে, অক্সিজেন মানে অক্সিজেন ইনহেলেশন লাগবে। এটা হলে টিস্যু পারফিউশনটা ইমপ্রুভ করবে। তাহলে আমরা তিনটা জিনিস করব, ট্রিট দি কজ, ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন, অ্যান্ড ইমপ্রুভ দি টিস্যু পারফিউশন। And the goal of resuscitation টা কি? What do you mean by resuscitation? Yes, to correct the deficiencies of the body. তো সেখানে দেখো এর উদ্দেশ্যটা কি, আমরা কেন এটা করতে যাই। ওভারঅল গোলটা হচ্ছে কি, যে ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি, আর হচ্ছে ডিক্রিজ ডিম্যান্ড। যদি আমরা ডিম্যান্ডও বাড়ছে, আমরা দিয়েও যাচ্ছি, তাই তো এন্ড রেজাল্ট তো জিরো হচ্ছে। তাহলে তোমাকে ডিম্যান্ডটাকে কমাতে হবে আর দিতে হবে। তাহলে ডিম্যান্ডটা কমানো কিভাবে করা যেতে পারে তারও একটা ব্যাপার আছে। ধরো একটা শক হয়েছে তোমার, তখন তোমাকে ট্যাকিকার্ডিয়া হচ্ছে। ট্যাকিকার্ডিয়া মিনস হার্ট তোমাকে মোর বিট করছে, হার্ট মোর বিট করছে, তো তখন তার হার্টের ডিম্যান্ডটা বেশি হচ্ছে। যদি এখন এই সময় যদি হার্টবিটটাকে একটু কম রাখতে পারি, তাহলে কি হলো, তার এদিক দিয়ে একটু তোমার ডিম্যান্ডটা একটু কমছে,
তো সেই জন্য বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি অ্যান্ড ডিক্রিজ ডিম্যান্ড। যদি মাসেলগুলো খুব অ্যাক্টিভ থাকে, পেশেন্ট যদি খুব অস্থির থাকে, তখন তার অক্সিজেন ডিম্যান্ডটা বেশি হয়। তাহলে এই সময় যদি পেশেন্টকে একটু সিডেট করে রাখা যায়, মানে ডিউরিং দি স্লিপ আমাদের কিন্তু অক্সিজেন ডিম্যান্ড কিন্তু কম থাকে বডিতে, তাহলে এই স্টেজে যখন আমরা অক্সিজেন ডেলিভারি দিচ্ছি এবং এই ডিম্যান্ডটাকে যদি একটু কম রাখা যায়, পেশেন্টকে একটু কুল রেখে, তাহলে কিন্তু আমরা এটা ব্যালেন্স করতে টিস্যুতে এডিকুয়েট অক্সিজেন সাপ্লাই দিতে পারছি। তো সেখানে দেখো ট্রিটমেন্টে ভাগ করা হয়েছে ইনক্রিজ অক্সিজেন কন্টেন্ট, তারপরে ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটে তোমাকে বাড়াতে হবে, কারণ এই কার্ডিয়াক আউটপুট দিয়েই তো ব্লাড যাচ্ছে তোমার পেরিফেরিতে। আর দেখো কি হচ্ছে, নিচে আমরা দেখাইছি কি সিডেটিভ অ্যান্ড অ্যানালজেসিক, এটাকে কি করছে তোমার ডিম্যান্ডটাকে কমাচ্ছে। অ্যানালজেসিক অর সিডেটিভ, কারণ যখন একটা ট্রমা হচ্ছে তখন পেশেন্টের অস্থির থাকছে, সে অস্থিরতা করছে, যার ফলে তার অক্সিজেন ডিম্যান্ডটা বাড়ছে। যদি তাকে আমরা সিডেটিভ অথবা পেন অ্যানালজেসিক ড্রাগ দিয়ে তার পেনটাকে কমাতে পারি অথবা তাকে একটু কুল রাখতে পারি, তাহলে তার বডিতে কিন্তু অক্সিজেন ডিম্যান্ডটা কিছুটা কমে যাচ্ছে। আর হচ্ছে কি ইনক্রিজ ব্লাড প্রেশার, তাকে ব্লাড প্রেশারটাকে রেইজ করতে হবে। দেয়ার আর সার্টেন ড্রাগস হুইচ আর ইউজ টু রেইজ দি ব্লাড প্রেশার। তাহলে এইভাবে করলে আমরা কিন্তু রিসাসিটেশনটা করতে পারছি। ঠিক আছে, যে ইনক্রিজ অক্সিজেন ডেলিভারি অ্যান্ড ডিক্রিজ দি ডিম্যান্ড। তুমি যেটা বলছিলে যে এবিসির একটা কথা বলছিলে না তোমরা, দেখো প্রিন্সিপালস অফ রিসাসিটেশনটা কি, এবিসি। পেশেন্টকে যখনই তুমি পাবে, আগে তার পেশেন্টকে আপার এয়ারওয়েটাকে তোমাকে ক্লিন রাখতে হবে। একটা পেশেন্ট তোমার কাছে এসেছে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা নিয়ে, কিন্তু তার গালের ভিতর মানে তার নাকে মুখে সব স্যালাইভা ফ্রোথ যে তার রেসপিরেটরি ট্র্যাকটাকে ব্লক করে রাখছে, নোস্ট্রিল ব্লক করে রাখছে। তাহলে এয়ারওয়েটা কি করতে, পেশেন্টের আপার এয়ারওয়েটাকে প্যাটেন্ট রাখতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু চেক দি এয়ারওয়ে, যে হোয়েদার দি পেশেন্ট ইজ এডিকুয়েটলি গেটিং ব্রিদিং। ঠিক আছে, তাহলে কি করতে হবে, পেশেন্ট আসার সাথে সাথে দেখতে হবে যে নাকে ওরোফ্যারিংসে ওরাল ক্যাভিটির ভিতরে কোনো ফরেন বডি আছে কিনা, থাকলে সেগুলো ইমিডিয়েটলি তোমাকে ক্লিন করে দিতে হবে, সো দ্যাট তার আপার এয়ারওয়েটা ক্লিন থাকলো। এরপরে আসছে কি ব্রিদিং, এডিকুয়েট ভেন্টিলেশন অ্যান্ড অক্সিজেশন তার হচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে সে ঘাড় কাত করে পড়ে আছে, ঠিকমতো সে শ্বাস নিতে পারছে না, এটাকে সোজা করে দিতে হবে, অ্যানাটমিক্যাল পজিশনে রাখতে হবে, সো দ্যাট সে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে। আরেকটা আছে কিনা, তার সার্কুলেশন ঠিক আছে কিনা, সার্কুলেশনটা ক্লপস করে যাচ্ছে কিনা। এই জন্য যদি ইমিডিয়েটলি তুমি এই পেশেন্টকে একটা হোয়াইট বোর ক্যানুলা, আইভি ক্যানুলা ফিট করে দাও হাতে, প্লেসমেন্ট অফ অ্যাডিকুয়েট আইভি ক্যানুলা, এবং তাকে আইভি ফ্লুইড স্টার্ট করে দাও। তো তাকে হচ্ছে কি সার্কুলেশনটা যদি ঠিক রাখতে পারি, তাহলে আমরা কার্ডিয়াক ফাংশন ঠিক রাখতে পারবো এবং তাকে ইমিডিয়েটলি অক্সিজেন ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে এটা হলো এবিসি, এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। এই তিনটা জিনিস তোমাকে চেক করে রিস্টার্ট করতে হবে। যদি কোনো প্রবলেম থাকে, ইউ শুড টু রিস্টার্ট দ্যাট ওয়েজ। হয়েছে? তাহলে এখন এবার এসো, আমরা ফ্লুইড থেরাপি তো দিতে হবে, যেহেতু শক হয়েছে পেশেন্টের, তাহলে ফ্লুইড না দিয়ে তো আমি কোনো মাতব্বারি করতে পারবো না। বাট বিফোর গিভিং ফ্লুইড তোমাকে এগুলো জানতে হবে, তার এয়ারওয়ে ঠিক আছে কিনা, ব্রিদিং প্যাটার্নটা ঠিক আছে কিনা, এবং সার্কুলেশনটা এস্টাবলিশ করতে হবে। ইমিডিয়েটলি তাকে তুমি হোয়াইট বোর আইভি ক্যানুলা ফিট করবা, কারণ ভেন যদি ক্লপস হয়ে যায় তা তো তুমি ভেন পাবে না আইভি ফ্লুইড দেওয়ার জন্য। সো আগেই তোমাকে এটা স্টার্ট করতে হবে। নাও হোয়াট আর দ্য ফ্লুইডস উই ইউজ ইন কেস অফ শক। আমরা জানি যে আইভি ফ্লুইড যেটা দেওয়া হয়, দুই ধরনের ফ্লুইড দেওয়া হয়, যে ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েড। দেয়ার আর টু টাইপস অফ ফ্লুইড উই ইউজ। ক্রিস্টালয়েড হচ্ছে যেগুলো ফাইনার পার্টিকেলস থাকে যে ফ্লুইডের ভিতরে, দ্যাট ইজ সল্ট থাকে, ইলেকট্রোলাইটস থাকে। এটা হলো ব্রড হেডিংয়ে আমরা ফ্লুইডকে দুটো ভাগ করি, ক্রিস্টালয়েডস অ্যান্ড কলয়েডস। আর কলয়েডস কোনগুলো, যেগুলো হ্যাভিয়ার পার্টিকেলস থাকে, যেগুলো ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে না, যেমন ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট। তো আমরা শকের পেশেন্টকে আমরা ফ্লুইড দিচ্ছি, ফ্লুইড দেওয়ার পরে আমরা ক্রিস্টালয়েড ফ্লুইডে আমরা আগে দেব, কারণ কলয়েড ফ্লুইডটা সবসময় পাওয়া যায় না, ইট হ্যাভ টু স্পেশালি অ্যারেঞ্জ করতে হয়।
পেশেন্ট আসার সাথে সাথে আমরা ক্রিস্টালয়েড ফ্লুইড দেব। আইদার ক্রিস্টালয়েড ফ্লুইডের ভিতরে থাকে কি নর্মাল স্যালাইন থাকে, ইলেকট্রোলাইট থাকে, গ্লুকোজ থাকে। তাহলে আমরা চিন্তা করব যে এই পেশেন্টটাকে ওর ইলেকট্রোলাইট লসও হয়েছে, সল্ট লসও হয়েছে, গ্লুকোজ তো তার লাগবে নিউট্রিশনের জন্য। তাহলে আমরা সেই ধরনের রেজিম পছন্দ করব। যেমন ধরো যে নর্মাল স্যালাইন নামে একটা আইভি ফ্লুইড পাওয়া যায়, এটা অনলি নর্মাল স্যালাইন, সোডিয়াম ক্লোরাইড থাকে। তো একটা শকের পেশেন্টকে তুমি সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ দেবা, তোমার নর্মাল স্যালাইনের ঘাটতিটা, সোডিয়াম এবং ক্লোরাইডের ঘাটতিটা পূরণ হলো। ইলেকট্রোলাইট, মেন ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড, তার ঘাটতিটা পূরণ হলো, কিন্তু ও তো কোনো নিউট্রিশন পাচ্ছে না। এবার যদি তুমি 5% ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন যদি তুমি ইন্ট্রোডিউস করো, তাহলে সোডিয়াম ক্লোরাইড পাচ্ছে, মোরওভার ও একটা নিউট্রিশন পাচ্ছে। তাহলে এইভাবে তুমি একটা ব্র্যান্ডটা চুজ করবা, হুইচ ওয়ান ইজ ইউ নিডেড বা ইউ চুজ বেস্ট। এখন এখানে একটা জিনিস আছে, এই ফ্লুইড দেওয়ার পরে তোমাকে একটা জিনিস দেখতে হবে যে রেসপন্ড তুমি কতটুকু পাচ্ছ পেশেন্টের। এটাকে বলা হয় ডাইনামিক ফ্লুইড রেসপন্স। ডাইনামিক ফ্লুইড রেসপন্স, তুমি ফ্লুইড দিয়েই যাচ্ছ কিন্তু রেসপন্সটা মনিটর করবে না, তাহলে তো আর হলো না। এটাকে ডাইনামিক ফ্লুইড রেসপন্স, সেটা কি জিনিস দেখো, ইনফিউজিং 250 to 500 ml অফ ফ্লুইড র্যাপিডলি ইন 5 to 10 minutes। একটা পেশেন্টকে যদি তুমি খুব দ্রুততার সাথে 250 থেকে 500 ml ফ্লুইড, দ্যাট ইজ 5 to 10 মিনিটসের মধ্যে এই অ্যামাউন্ট অফ ফ্লুইডটাকে তুমি ইনফিউজ করলে, করার পরে তুমি দেখো যে ইমপ্রুভমেন্ট হয়ে গেছে সাফিসিয়েন্টলি, পালস, ব্লাড প্রেশার ইমপ্রুভ করে গেছে, পেশেন্টের জেনারেল স্ট্যাটাস ইমপ্রুভ করে গেছে, তাহলে এটাকে ক্যাটাগরাইজ করবা কি রেসপন্ডার। তাহলে তোমার ট্রিটমেন্ট যা দিয়েছো তাতে সে এডিকুয়েটলি রেসপন্ড করেছে। আরেকটা আছে কি ট্রানজিয়েন্ট রেসপন্ডার, দ্যাট ইজ যখন তোমার ফ্লুইড চলেছে তখনও রেসপন্ড করেছে, বাট হোয়েন ইউ স্টপ দি ফ্লুইড ও আবার শক স্টেজে চলে গেছে। তাহলে এটাকে আমরা বলছি কি ট্রানজিয়েন্ট রেসপন্ডার, বিকজ যে কারণের জন্য সে শকে গিয়েছে দ্যাট কজ ইজ অনগোয়িং। যদি সে ব্লাড লসের জন্য শকে যেয়ে থাকে, দ্যাট লস ইজ অনগোয়িং, সেটা বন্ধ হয়নি, এইটা ইন্ডিকেট করছে, ঠিক আছে। তাহলে এটাকে বলছে ট্রানজিয়েন্ট রেসপন্ডার্স। আর হচ্ছে নন রেসপন্ডার্স, যে তুমি ফ্লুইড দিয়েছো 250 থেকে 500 ml 5 to 10 মিনিটসে দিয়েছো, বাট নো রেসপন্ড। তার মানে বুঝতে হবে যে এই ট্রিটমেন্ট রেজিমটা সাকসেসফুল হচ্ছে না, তোমাকে আরও ভিগোরিয়াস ট্রিটমেন্টে যেতে হবে।